স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা সি প্রোগ্রাম নিয়ে আলোচনা শুরু করেছিলাম। দেখতে দেখতে আমরা অনেকগুলো পাঠ শেষ করে ফেলেছি। গত পাঠে আমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট নিয়ে আলোচনা করেছিলাম। প্রোগ্রাম তৈরির জন্য অ্যালগরিদম এবং ফ্লোচার্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি অ্যালগরিদম তৈরি করা ছাড়াই প্রোগ্রাম শুরু করতে যাও, তাহলে তুমি কিন্তু তোমার প্রোগ্রাম শেষ করতে পারবা না। মনে রাখবা, অ্যালগরিদম তৈরি করতে গেলেই তোমার প্রোগ্রামে ভুলগুলো ধরা পড়বে। তোমার প্রোগ্রামের উদ্দেশ্য কি? তুমি ইনপুট কোথায় পাবে? প্রসেসিং কিভাবে হবে? প্রত্যেকটা জিনিস কিন্তু তুমি জেনে যাবে, এবং অ্যালগরিদমে কোনো ভুল আছে কিনা সেটা তুমি ফ্লোচার্ট তৈরি করতে গেলেই বুঝতে পারবে। কারণ তুমি যখন প্রবাহ দেখানো শুরু করবা, তখন যদি কোথাও তোমার কোনো গলদ থাকে, তাহলে সেটা কিন্তু সাথে সাথে ফাইন্ড আউট করতে পারবা। তো এই জন্য অ্যালগরিদম এবং ফ্লোচার্ট কিন্তু প্রোগ্রামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে। অ্যালগরিদম এবং ফ্লোচার্ট তৈরি করা ছাড়া কোনোভাবেই কিন্তু একটা ভালো প্রোগ্রাম তৈরি করা যাবে না, এবং একজন ভালো প্রোগ্রামার কিন্তু অ্যালগরিদম এবং ফ্লোচার্ট ব্যবহার করেই কিন্তু প্রোগ্রাম তৈরি করেন। এবং তুমি তোমার প্রোগ্রামের উদ্দেশ্য সম্পর্কে যদি কাউকে জানাতে চাও, কাউকে বোঝাতে চাও, তাহলে অবশ্যই তুমি তার সামনে অবশ্যই অ্যালগরিদমই উপস্থাপন করবা। অ্যালগরিদম এবং ফ্লোচার্ট যদি তার সামনে উপস্থাপন করো, তাহলে তোমার অনেক প্রশ্নের উত্তর ওনারা তোমার অ্যালগরিদম ফ্লোচার্ট থেকেই পেয়ে যাবেন। অর্থাৎ তোমার প্রোগ্রামের উদ্দেশ্য সম্পর্কে তারা বুঝে যাবেন, এবং তোমার প্রোগ্রামে কোন কোন জায়গায় পরিবর্তন করলে তুমি আরো ভালো প্রোগ্রাম তৈরি করতে পারবা, সেই পরামর্শও কিন্তু তুমি হয়তো পেয়ে যেতে পারো তোমার টিমমেটদের কাছ থেকে। তো আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখব, যে আমরা গত পাঠে বলেছিলাম যে ফ্লোচার্ট তৈরির কিছু নিয়ম আমরা আলোচনা করেছিলাম। সেখানে বলেছিলাম যে ফ্লোচার্টের ছবিগুলা ছোট হোক অথবা বড় হোক, কিন্তু নির্দিষ্ট আকৃতির ছবি নির্দিষ্ট কাজের জন্যই ব্যবহার করতে হবে। অর্থাৎ এখানে প্রত্যেকটা কাজের জন্য কিছু প্রতীক ফিক্সড করা আছে। এটা তুমি তোমার মতো করে লিখলে হবে না। ফ্লোচার্ট বানানোর জন্য যে প্রতীকগুলা ব্যবহার করা হয়, এই প্রতীকগুলা কিন্তু ফিক্সড। এই প্রতীকগুলা ঠিক যে আকৃতির কাজের জন্য যেটাকে ব্যবহার করা হবে, এর ব্যত্যয় যদি ঘটে, তাহলে কিন্তু তোমার হবে না। যে তুমি যদি মনে করো যে আমি আমার মতো করে একটা ফ্লোচার্ট বানিয়ে দেবো, সেটা হবে না। ফ্লোচার্টের জন্য কিছু প্রতীক ব্যবহৃত হয়। আমরা আজকে ওই প্রতীকগুলো নিয়ে কিন্তু আলোচনা করবো। এই প্রতীকগুলো কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। প্রথমত, এটা সিকিউ পরীক্ষার জন্য, এমসিকিউ পরীক্ষার জন্য, এবং তুমি যদি প্রোগ্রামার হতে চাও, তুমি যদি সফটওয়্যার তৈরি করতে চাও, তাহলে তোমার কিন্তু এই ফ্লোচার্টের প্রতীকগুলো কিন্তু অনেক কাজে লাগবে। তো দেখো, আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, তোমরা ছবিটা দেখো। এই যে জিনিসটা দেখতে পাচ্ছি, এগুলো আসলে এটার আকৃতিটা কেমন, তোমাকে আকৃতির দিকে খেয়াল রাখতে হবে। এটা কি সেটা আমার জানার বিষয় না, এটা কি সেটা না জানলেও চলবে, তবে তুমি শুধু আকৃতির দিকে তাকাও। এটা কিন্তু গোলাকার নয়, এটা কিন্তু গোলাকার নয়। এটা কিসের আকার? এটা হলো ডিম্বাকার, মানে ডিম ডিম হচ্ছে ডিমাকার, ডিমাকার মানে ডিম্বাকার। তাহলে এখন দেখো, এই যে প্রতীকটা আমরা দেখতেছি, এই যেটা হচ্ছে কি উপবৃত্তাকার। অর্থাৎ এটাকে আমরা যদি বইয়ের ভাষায় বলি, তাহলে এটা হচ্ছে কি উপবৃত্তাকার। তো এই উপবৃত্তাকার প্রতীকটা আমরা কোন কাজের জন্য ব্যবহার করব? মনে রাখবা, এটা কিন্তু সুনির্দিষ্ট কাজের জন্য এই প্রতীকটা ব্যবহার করা হয়। তুমি যদি মনে করো তুমি আউটপুটের জন্য এটা ব্যবহার করবা বা ইনপুটের জন্য এটা ব্যবহার করবা, সেটা কিন্তু হবে না। এটা সুনির্দিষ্ট কাজের জন্য ব্যবহার করা হয়। দেখো, এটা হচ্ছে উপবৃত্ত। মনে রাখবো, উপবৃত্ত আমরা কোন কাজে ব্যবহার করব? এটি একটি ডিম্বক আকৃতির প্রতীক, অর্থাৎ এটি উপবৃত্তাকার প্রতীক, ডিম্বক আকৃতির প্রতীক। এটি প্রোগ্রামের আরম্ভ ও শেষ নির্দেশ করে থাকে। তাহলে এটা দ্বারা আমরা কি বুঝবো? এটা এই প্রতীকটা দিয়েই প্রোগ্রাম শুরু হবে এবং এই প্রতীকটা দিয়েই প্রোগ্রাম শেষ হবে। অর্থাৎ প্রোগ্রামের একদম মাথার উপর এটা থাকবে এবং প্রোগ্রামের পায়ের তলায় এটাই থাকবে। অর্থাৎ যখন তুমি শুরু করবা, স্টার্ট এটার ভিতরে থাকবে এবং এন্ড এটার ভিতরে থাকবে। তাহলে এই যে প্রতীক, এই প্রতীকটা প্রোগ্রামের শুরু এবং শেষ দুটোই নির্দেশ করে। তাহলে এই যে মনে রাখতে হবে, উপবৃত্ত আমরা কোন কাজে ব্যবহার করব? উপবৃত্ত ব্যবহার করব প্রোগ্রামের শুরু এবং শেষ নির্দেশ করার জন্য। অর্থাৎ এটা ব্যবহার করা মানে প্রোগ্রাম শুরু এবং এটা ব্যবহার করা মানে প্রোগ্রাম শেষ। এবং মনে রাখতে হবে, এটা প্রোগ্রামে একাধিকবার ব্যবহার হতে পারে। অর্থাৎ একাধিকবার মানে শুরুতে একবার, শেষে একবার, শুরুতে একবার, শেষে একবার। এটি প্রোগ্রামে একাধিকবার ব্যবহার হতে পারে। কিছু কিছু প্রোগ্রাম আছে যেটা একাধিকবার ব্যবহার করা যায় না, তবে এই প্রতীকটা কিন্তু একাধিকবার ব্যবহার করা যাবে। তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে যে উপবৃত্তাকার প্রতীক আমরা কোন কাজে ব্যবহার করব? আমরা প্রোগ্রামের শুরু এবং শেষ নির্দেশ করতে এই প্রতীকটা অবশ্যই ব্যবহার করব, এবং এই প্রতীকের বাইরে কোনো কিছুই ব্যবহার করা যাবে না। মনে রাখবা,
উপবৃত্ত ছোট হোক অথবা বড় হোক, এটা ছোট হোক অথবা বড় হোক, উপবৃত্তই কিন্তু হইতে হবে। তোমার হয়তো কেউ কেউ এটাকে অনেক ছোট করে আঁকবে, কেউ কেউ অনেক বড় করে আঁকবে, কেউ মোটা করে আঁকবে, কেউ এটাকে কালারফুল করবে। তুমি যাই করো না কেন, উপবৃত্তই হতে হবে। মনে রাখতে হবে কিন্তু বিষয়টা ভালো করে, এবং এমসিকিউর জন্য কিন্তু ভালোভাবে এগুলা মুখস্থ রাখতে হবে তোমাকে। এরপরে দেখো আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। এই যে ছবিটা, যেখানে যাবে দেশের পৃথিবীর যেখানে যাবে সেখানে তুমি এরকম দেখতে পাইবা সমান্তরাল। তুমি দেখো এই মাথা থেকে এই মাথার দূরত্ব যেই প্রান্তেই যাও না কেন সমান হবে। পৃথিবীর যেই জায়গায় যাও না কেন সেখানে কিন্তু এই পথটা এরকম সমান্তরালই দেখতে পাবে, এবং শুরু থেকে একবারে শেষ পর্যন্ত। তাহলে দেখো সমান্তরিক, এখান থেকে এখান পর্যন্ত দূরত্ব যেটুকু সেটা হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত দূরত্ব ততটুকু, এটা হচ্ছে সমান্তরিক। তো সমান্তরিক প্রতীকটা আমরা কখন এবং কোথায় ব্যবহার করব? দেখো, সমান্তরিক আকৃতির প্রতীককে ইনপুট এবং আউটপুট প্রতীক বলে, অর্থাৎ ইনপুট এবং আউটপুটের জন্য আমরা এই প্রতীকটা ব্যবহার করব। মনে রাখবা, আমরা যখন প্রোগ্রাম করব, আমরা যখন অ্যালগোরিদম করব, তখন সেখানে আমরা দেখব যে ইনপুট কোনগুলো, আউটপুট কোনগুলো। ইনপুট হচ্ছে প্রসেস করার জন্য আমরা যে কাঁচামালটা দেব, প্রসেস করার জন্য আমরা যে কাঁচামালটা দেখব সেটা হচ্ছে ইনপুট। যেমন ধরো তুমি রুটি বানাবে, রুটি বানানোর জন্য পানি ইনপুট, আটার গুঁড়ি ইনপুট, লবণ ইনপুট, এগুলো হচ্ছে সব কি ইনপুট। এরপরে তুমি এটাকে প্রসেস করবা, এগুলো মাখবা, মাখার পরে তুমি এটাকে সিদ্ধ করবা, মাখাও প্রসেস, সিদ্ধ করাও প্রসেস। এরপরে তুমি এখান থেকে তুমি এটাকে বেলবা, বেলার পরে তুমি রুটি পাইবা, রুটিটা হচ্ছে আউটপুট। রুটি হচ্ছে কি আউটপুট, যেটা তুমি খাইবা। তাহলে তোমাকে মনে রাখতে হবে, আমরা যখন প্রোগ্রাম করব তখন সেখানে কিন্তু আমরা বিস্তারিত ইনপুট এবং আউটপুট নিয়ে আরো কথা বলবো। তাহলে মনে রাখবে ইনপুট এবং আউটপুট এই প্রতীকের ভিতরে লিখতে হবে। এটা ছোট হোক অথবা বড় হোক, সামান্তরিকই হইতে হবে, রম্বস হইলেও হবে না। মনে রাখবা, তুমি যদি মনে করো যে সামুদ্রিক না একে আমি রম্বস এঁকে দেবো, তাহলে কিন্তু হবে না, তুমি কিন্তু এখানে মার্ক কেটে ফেলবা, তুমি কিন্তু পুরো মার্ক পাইবা না। তাহলে মনে রাখতে হবে সামান্তরিক আকৃতি প্রতীক আমরা কোথায় ব্যবহার করবো? ইনপুট এবং আউটপুটের জন্য, অর্থাৎ ইনপুট এবং আউটপুট প্রতীক বলা হয় কাকে? সামান্তরিককে। এবং এটি প্রোগ্রামে একাধিকবার ব্যবহৃত হইতে পারে, এটা অনেকবার ব্যবহার করা যায়, এটা অনেকবার। ইনপুটে আউটপুটে তো অবশ্যই প্রত্যেকটা প্রোগ্রামে ইনপুট থাকবে আউটপুট থাকবে, সেটা যদি থাকবে তবে এটা একাধিকবার ব্যবহার করা যাবে, অনেকবার ব্যবহার করা যাবে সামান্তরিক প্রতীক। এর সামান্তরিক প্রতীক আমরা কেন ব্যবহার করব? ইনপুট এবং আউটপুটের জন্য। এটার আরেক নাম হচ্ছে ইনপুট আউটপুট প্রতীক, মনে রাখবা। এখন দেখো আমরা একটা বক্স দেখতে পাচ্ছি। দেখো এই বক্সটার আকৃতি সম্পর্কে তোমাদেরকে বলতে হবে। দেখো এই যে আয়ত, এই বক্সটা হচ্ছে আয়তাকার একটা বক্স। তাহলে আয়তক্ষেত্র আমরা কখন এবং কোথায় ব্যবহার করব? দেখো, আয়তাকার আকৃতির এই প্রতীককে বলা হয় প্রক্রিয়াকরণ প্রতীক, অর্থাৎ প্রসেসিং এর জন্য আমরা এটা ব্যবহার করব। প্রসেস অর্থাৎ ফর্মুলা, যেখানে ফর্মুলা আমরা লিখি, যেখানে ফর্মুলা থাকে তাকে বলে প্রসেস। যেখানে ফর্মুলা থাকে তাকে বলে প্রসেস। তাহলে ফর্মুলাগুলো সবসময় কিসের ভিতরে লিখতে হবে? ফর্মুলাগুলো সবসময় আয়তক্ষেত্রের ভিতরে লিখতে হবে। তোমাদেরকে কিন্তু এই বিষয়গুলো ভালো করে মনে রাখতে হবে। আমরা ফর্মুলা সবসময় কোথায় লিখবো? ফর্মুলা আমরা আয়তক্ষেত্রের মধ্যে লিখবো। ভালো করে কিন্তু বিষয়টা মনে রাখবে তোমরা। এরপরে দেখো, আমরা এখন যে প্রতীকটা দেখতেছি এটা হীরকের মতো দেখতে, অর্থাৎ হীরা। তো এই হীরক আকৃতির প্রতীক আমরা কেন ব্যবহার করব? তো এটা তো ব্যবহার করা যাবে না। হীরক হচ্ছে কি রম্বস আকৃতি। দেখো রম্বস, আমরা রম্বসের ক্ষেত্রে একটু আগে বলছিলাম। দেখো এইটি হচ্ছে, মনে রাখবে এটা কিন্তু আয়তক্ষেত্র, এটা হচ্ছে আয়তক্ষেত্র, আর এটা হচ্ছে কি রম্বস। তো রম্বস আমরা কোথায় ব্যবহার করব? রম্বস আমরা ব্যবহার করব সিদ্ধান্তে নেয়ার ক্ষেত্রে, অর্থাৎ যেখানে আমাদের সিদ্ধান্ত দিতে হবে। মনে রাখবা ইফ, আমরা যেখানে ইফ ব্যবহার করব, তোমরা যখন প্রোগ্রাম করবা তখন দেখবা যে ইফ কখন চলে আসে। একটু মনে রাখবা, যেখানে ইফ থাকবে সেখানেই রম্বস চলে আসবে। মনে রাখবা, যেখানে ইফ থাকবে সেখানে রম্বস, শুধু এইটুকু শর্টলি মনে রাখলে চলবে, যেখানে ইফ থাকবে সেখানে রম্বস আসবে। আর যেখানে ফর্মুলা সেখানে আয়তক্ষেত্র, যেখানে ইনপুট আউটপুট সেখানে সমান্তরিক, আর শুরু এবং শেষের ক্ষেত্রে হচ্ছে উপবৃত্ত। তাহলে মনে রাখবা, হীরক আকৃতির প্রতীককে কি বলা হয়? সিদ্ধান্ত প্রতীক বলা হয়। তাহলে এমসিকিউতে আসতে পারে যে এই প্রতীকটা কোন কাজে ব্যবহার করে? এই প্রতীকটা প্রসেসিং এর কাজে ব্যবহার করা। এই প্রতীকটা কোন কাজে ব্যবহার করে? এই প্রতীকটা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ব্যবহার করা। তাহলে এই প্রতীকের নাম হচ্ছে সিদ্ধান্ত প্রতীক। তাহলে সিদ্ধান্ত প্রতীক কোন আকৃতির? সিদ্ধান্ত প্রতীক হচ্ছে হীরক আকৃতির, অর্থাৎ রম্বস আকৃতির। এখন আমরা একটা প্রতীক দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বৃত্তাকার। আমরা একদম পাঠের শুরুতেই যে ছবিটা দেখেছিলাম সেটা ছিল উপবৃত্তাকার। মনে রাখবা, বৃত্তাকার এবং উপবৃত্তাকার দুটো জিনিস কিন্তু এক নয়। বৃত্ত থেকে যদিও উপবৃত্তের জন্ম, কিন্তু দুটো জিনিস কিন্তু ভিন্ন।
তো এই যে বৃত্ত, বৃত্ত আমরা কোন কাজে ব্যবহার করব? সংযোগ, মনে রাখবা বৃত্ত আকৃতির এই প্রতীকটি সংযোগ প্রতীক হিসেবে ব্যবহার করা হয়, অর্থাৎ একটা সাথে আরেকটার সংযোগ তৈরির জন্য। মনে রাখবো আমরা অনেক ক্ষেত্রে কিন্তু সংযোগ করব। আমরা দুটো প্রতীকের মধ্যে সংযোগ ঘটাতে পারবো, আমরা দুটো প্রতীকের ভিতরে সংযোগ ঘটাতে পারবো এই প্রতীক দিয়ে। মনে রাখবা বৃত্ত আকৃতির প্রতীককে বলা হয় সংযোগ প্রতীক, যেখানে সংযোগের দরকার হবে সেখানে বৃত্ত ব্যবহার করবে। তো তোমরা আসলে এই জিনিসটা এখন বুঝতেছো না যে এটা আমরা আসলে কোথায় ব্যবহার করব। আমরা যখন প্রোগ্রাম করব তখন বুঝতে পারবা যে আসলে এটা কিভাবে ব্যবহৃত হবে। তো তোমাদেরকে আমি একটা অ্যালগরিদম দেখাই, তোমরা বুঝতে পারবা। তবে এইটা নিয়ে আমরা এখন কোনো ব্যাখ্যা করব না এবং তোমরা কোনো প্রশ্নও করতে পারবে না যে এটা কিভাবে হয়েছে জিনিসটা। শুধু আমি দেখাবো যে বৃত্ত এই জায়গায় ব্যবহৃত হয়। তোমরা এই দেখো এখানে ৩টি সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটা নির্ণয়ের জন্য অ্যালগরিদম ও ফ্লোচার্ট আছে। তো এখন অ্যালগরিদম ফ্লোচার্ট কিভাবে হইছে সেই ব্যাখ্যা এখন আমরা করব না। তোমরা দেখো এই যে স্টার্ট মানে প্রোগ্রামের শুরুতে দেখো উপবৃত্ত। তোমরা ছবিটার দিকে তাকাও। এই যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে উপবৃত্তাকার প্রতীক। তোমরা ভালো করে দেখো এই যে ছবিটা এটা হচ্ছে উপবৃত্তাকার প্রতীক। এটা হচ্ছে কি? এটা হচ্ছে উপবৃত্ত। এটা শুরু এবং তোমরা দেখো শেষে উপবৃত্ত। তাহলে আমরা একটু আগে কিন্তু এটা নিয়ে আলোচনা করছি। প্রোগ্রামের শুরুতে থাকবে উপবৃত্ত এবং প্রোগ্রামের শেষে থাকবে উপবৃত্ত। এরপরে ইনপুট, রিড, মনে রাখবা রিড কিন্তু ইনপুট হিসেবে ব্যবহার হয়। রিড দেখো এটা কিন্তু সামান্তরিক। এই যে দেখো প্রিন্ট হচ্ছে আউটপুট। মনে রাখবা প্রিন্ট হচ্ছে আউটপুট। দেখো এটা সামান্তরিক, দেখো এটাও সামান্তরিক, দেখো এটাও সামান্তরিক। তাহলে দেখো এখানে কয়টা সামান্তরিক ব্যবহৃত হয়েছে? এখানে ৪টা সামান্তরিক ব্যবহৃত হয়েছে এখানে। যে মনে রাখবা রিড হচ্ছে ইনপুট, ইনপুটের জন্য সামান্তরিক এবং আউটপুটের জন্য সামান্তরিক। তাহলে প্রিন্ট সি, প্রিন্ট বি, প্রিন্ট এ। তাহলে এই ধরনের ফলাফল অর্থাৎ ফলাফল পাওয়ার জন্য আমরা সামান্তরিক ব্যবহার করব। আর ডাটা রিডের জন্য অর্থাৎ ইনপুটের জন্য আমরা সামান্তরিক ব্যবহার করব। এরপরে দেখো এই যে এটা হচ্ছে ইফ, খেয়াল করো এ গ্রেটার দেন বি। তোমরা খেয়াল করো যে ইফ এ লেস দেন বি অ্যান্ড এ লেস দেন সি। তো আমরা ইফটা এখানে অবশ্যই উল্লেখ করি নাই। এই যে দেখো এখানে হীরক আকৃতি প্রতীক ব্যবহার হচ্ছে। দেখো এই হীরক আকৃতি প্রতীক এখানে কয়টা হয়েছে? এই একটা, এই দুইটা। অর্থাৎ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে হীরক আকৃতির প্রতীক ব্যবহৃত হয়। মনে রাখবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে হীরক আকৃতির প্রতীক ব্যবহার করা। এরপরে দেখো এই যে প্রিন্ট সি, প্রিন্ট বি, প্রিন্ট এ, এদের সবাইকে সংযোগ করার জন্য আমরা বৃত্ত ব্যবহার করছি। খেয়াল করো এই যে এটা হচ্ছে সংযোগ প্রতীক, অর্থাৎ কতগুলোকে একসাথে যুক্ত করার জন্য সেখানে আমরা সংযোগ প্রতীক হিসেবে বৃত্তকে ব্যবহার করছি। এবং এখানে বৃত্ত ছাড়া তুমি কিন্তু অন্য কোনো প্রতীক ব্যবহার করতে পারবো না। অর্থাৎ যে কাজের জন্য যে প্রতীককে ফিক্সড করা হয়েছে তোমাকে ওই প্রতীকটাই সেখানে ব্যবহার করতে হবে। তাহলে দেখো সংযোগ প্রতীক হচ্ছে বৃত্ত। আর এই যে অ্যারো, অ্যারো হচ্ছে প্রবাহ। এই যে দেখো উপর থেকে এটা আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে। এরপর দেখো এটা ডানের দিকে গেছে, ডান দিকে যায় সে আবার নিচের দিকে নামছে। এরপর আবার নিচের দিকে গেছে, নিচের দিকে যায় বাম দিকে এসে আসছে। দেখো এটা হচ্ছে প্রবাহ। দেখো এটা বাম দিকে গেছে, এরপর নিচের দিকে গেছে। এরপরে দেখো এখানে আসছে, এখানে আসি সে যদি কোনো সিদ্ধান্ত পায়, তো সিদ্ধান্ত পাইলে সে কি হবে? ডান দিকে যাবে, ডান দিকে যায় সে আবার নিচের দিকে যাবে, নিচের দিকে যায় সে দেখো সংযোগ হয়েছে। যেটাই ঘটনা, যেটাই ঘটুক না কেন প্রোগ্রামটা কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি এই ফলাফল পাই তাহলে প্রোগ্রাম শেষ হয়ে যাবে। ফলাফল এইটা হইলো প্রোগ্রাম শেষ হয়ে যাবে। ফলাফল এটা হলো কি? প্রোগ্রাম শেষ হয়ে যাবে। তাহলে আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করব অ্যালগরিদম এবং ফ্লোচার্টের পার্টে, যে এই জিনিসগুলো কিভাবে হয়েছে, এখানে আমরা এটা কিভাবে তৈরি করছি সেখানে বলবো। তবে এখানে শুধুমাত্র তুমি শিখে রাখো যে কোন প্রতীক আমরা কোন কাজে ব্যবহার করব। তোমাকে কিন্তু এই বিষয়গুলো ভালো করে মনে রাখতে হবে, না হলে কিন্তু হবে না। তো তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে বৃত্ত আকৃতির প্রতীকটা কিভাবে ব্যবহৃত হবে ফ্লো চার্টে। তো এরপরে দেখো অ্যারো। আমরা অ্যারো নিয়ে তো একটু আগেই দেখলাম। অ্যারো হচ্ছে প্রবাহের দিক, অর্থাৎ কোন দিকে যাবে, ডানে যাবে নাকি বামে যাবে নাকি উপরে নিচে, কোন দিকে যাবে সেটা হচ্ছে প্রবাহ। তাহলে অ্যারো ব্যবহার করা হয় অর্থাৎ তীর ব্যবহার করে প্রবাহের দিক বোঝে। মনে রাখবে তীর চিহ্ন বিশিষ্ট সরলরেখা দিক নির্দেশ প্রতীক হিসেবে ব্যবহৃত, অর্থাৎ কোন দিকে প্রোগ্রামটা যাবে তার জন্য কিন্তু অ্যারো ব্যবহৃত হবে। এটা কিন্তু ভালো করে তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে দিক নির্দেশ করতে অ্যারো ব্যবহার করে। তো আমরা যে কয়টি প্রতীক ব্যবহার করছি, প্রতীক অনেকগুলোই আছে প্রোগ্রামে, কিন্তু আসলে তোমাদের পাঠ্যপুস্তকের জন্য অর্থাৎ তোমাদের পাঠ্যপুস্তকে যেটুকু আছে তোমাদের জন্য সেখানে আমরা শুধুমাত্র এই ধরনের প্রতীকগুলোই ব্যবহার করব। তো আমরা প্রথমে আলোচনা করছি উপবৃত্ত নিয়ে, তারপরে আলোচনা করছি সামান্তরিক, তারপরে আলোচনা করছি আয়তক্ষেত্র, তারপরে ছিল আমাদের রম্বস, এরপরে হচ্ছে বৃত্ত, এরপর হচ্ছে অ্যারো। তাহলে এই যে কয়টা প্রতীক, এই কয়টা প্রতীক ভালোভাবে মুখস্থ করে ফেলবা। এবং প্রতীকগুলো কিন্তু একবারে সুনির্দিষ্ট। তুমি ইনপুটের জায়গায় ইনপুট এবং আউটপুটের জায়গায় সামান্তরিক ছাড়া অন্য কোনো কিছু ব্যবহার করলে হবে না। ঠিক একইভাবে প্রসেসিং এর জায়গায় আয়তক্ষেত্র, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অর্থাৎ যেখানেই ইফ থাকবে, মনে রাখবা যেখানেই তুমি ইফ পাইবা, যেখানেই ইফ আছে সেখানেই সিদ্ধান্ত, সেটাই হচ্ছে হীরক আকৃতি, অর্থাৎ সেখানে তুমি রম্বস ব্যবহার করবা। সংযোগের ক্ষেত্রে বৃত্ত, আর দিক এরো ছাড়া তো কোনো কথাই নেই, এরো দিতেই হবে। তো এখন আসলে আমরা দেখব ফ্লোচার্টের মৌলিক গঠন সম্পর্কে।
দেখো ফ্লোচার্টের মৌলিক গঠন হচ্ছে 4টি। ফ্লো চার্ট এর মৌলিক গঠন হচ্ছে 4টি। দেখো একটা হচ্ছে সরল অনুক্রম। সরল অনুক্রম মানে এটা সরল পথে চলতে থাকবে, সরল পথে চলতে থাকবে। 1 2 3 4 5 6 7 8 সোজা পথে সে হাঁটতে থাকবে, সব সময় সে সোজা পথে হাঁটবে এবং যাইয়া ফাইনালি তুমি রেজাল্ট পেয়ে যাবে সোজা পথে হাঁটতে হাঁটতে। কোনো সিদ্ধান্ত নাই এখানে। এটা একটা সরল স্ট্রাকচার। এই স্ট্রাকচারে সকল নির্দেশগুলো নির্বাহের জন্য অনুক্রমে সাজানো থাকে, অর্থাৎ সিরিয়ালে সাজানো থাকে নির্দেশ করা। অর্থাৎ তুমি প্রথমে ঘুম থেকে উঠছো, এরপরে ব্রাশ করছো, এরপরে ফ্রেশ হইছো, এরপরে নাস্তা করছো, এরপরে ব্যাগ হাতে নিছো, এরপরে তুমি কলেজে চলে গেছো, কলেজের কাজ শেষ, তুমি আবার পিছনে দিকে ফিরে বাসায় চলে আসছো। কিন্তু যদি এমন হয় যে তুমি করিমকে ফোন দিবা, করিম যদি কলেজে যায় তাহলে আমি যাবো, তাহলে তুমি কি করবা? ফ্রেশ হয়েছে, ফ্রেশ হওয়ার পরে করিমকে ফোন দিবা। এবার করিম যদি হ্যাঁ বলে তুমি কলেজের দিকে যাবা, করিম যদি না বলে তুমি আর কলেজের দিকে যাবে না। তাহলে এটা সরল অনুক্রমের মধ্যে পড়ে না, অর্থাৎ এখানে কোনো সিদ্ধান্ত নেই। এখানে প্রত্যেকটা কি নির্দেশ সিরিয়ালে সাজানো থাকে, একটার পর একটা একটার পর একটা নির্বাহ হতে থাকবে। দেখো এই ধরো এটা ফার্স্ট স্টেপ, এরপরে সেকেন্ড স্টেপ, এরপরে থার্ড স্টেপ, এরপরে ফোর্থ স্টেপ, এরপরে ফিফথ, এরপরে সিক্সথ, এভাবে চলতে থাকবে, কোনো সিদ্ধান্ত নাই। যে ধরো তুমি এই যে সকালে ঘুম থেকে উঠছো, তুমি ব্রাশ করছো, ফ্রেশ হইছো, নাস্তা করছো, ব্যাগ বই গোছাইছো, তুমি কলেজে চলে গেছো, এরপরে কলেজ থেকে কাজ শেষ, তোমার প্রোগ্রামও শেষ। তাহলে এই যে এটা হচ্ছে তোমার সকালে ঘুম থেকে উঠার পরে প্রোগ্রাম। মনে রাখবে আমরা প্রত্যেক জীবনে কিন্তু অনেকগুলো প্রোগ্রাম সম্পাদন করি, কিন্তু এখানে অবশ্যই আমরা কম্পিউটারের মাধ্যমেই প্রোগ্রাম করব। এরপর আসলে নির্বাচন, সিলেকশন। এখানে সিলেক্ট করতে হবে, ওই যে এটা না হয় ওটা। যে তুমি কোথাও কোনো বিয়ের অনুষ্ঠানে গেছো, বিয়ের অনুষ্ঠানে যে তোমার টেবিলের ভিতরে খাবার সার্ভ করা আছে, তো তুমি এখান থেকে নিবে, তো সেখানে এই যে মুরগির গোস্ত আছে, সেখানে গরুর গোস্ত আছে, সেখানে হাঁসের গোস্ত আছে, সেখানে কবুতরের গোস্ত আছে, তো তোমাকে বলছে যে দুটি আইটেম বাছাই করো, দুটি আইটেম, তো তুমি দুটি আইটেম বাছাই করবা, তুমি দুটি আইটেম বাছাই করবা, মনে রাখবা। তুমি এর বেশি কিন্তু বাছাই করতে। যে সকল ক্ষেত্রে সিদ্ধান্তের প্রয়োজন হয় বা তুলনা করে কার্যনির্বাহ করতে হয় সেই ক্ষেত্রে এই স্ট্রাকচার ব্যবহৃত হয়। তাহলে আমরা দুটো স্ট্রাকচার পেলাম, সরল অনুক্রম, এখানে কোনো সিদ্ধান্তের দরকার হয় না। এখানে প্রত্যেকটা কমান্ড সিরিয়ালে দেওয়া থাকবে, আর এখানে সিদ্ধান্ত নিতে হবে যে তুমি কি করবা, তুমি কি করবো, অর্থাৎ তোমাকে সিদ্ধান্ত নিয়ে এগোতে হবে। যেমন ধরো তুমি এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ, এরপরে তুমি এখানে আসবে, এখান থেকে তুমি সিদ্ধান্ত গ্রহণ করবা, সিদ্ধান্ত নিয়ে তুমি এখানে আসবে। তুমি কিভাবে, তুমি কি সরাসরি উপর থেকে এখানে চলে আসবা, নাকি তুমি এখান থেকে এখানে আসবে তারপরে এখানে যাবো, অর্থাৎ তোমরা দেখবা আমরা প্রোগ্রামগুলো যখন করবো, আমরা যখন ফ্লোচার্ট গঠন করবো, তখন সেখানে তোমরা এগুলো কিন্তু দেখবা যে তুমি সিদ্ধান্তের প্রয়োজন হয়েছে, যে তোমার সিদ্ধান্তের প্রয়োজন আছে, তুমি সিদ্ধান্ত গ্রহণ করবে, সিদ্ধান্ত সিদ্ধান্ত গ্রহণ করে তুমি ডানে অথবা বামে যাবে, তুমি সিদ্ধান্ত গ্রহণ করে ডান অথবা বামে যাবে। যে ধরো তোমার এই যে তুমি ধরো তোমার, আমি বাস্তবিক একটা কথা বলি, ধরো তুমি একটা মার্কেটিং অফিসার, তো তুমি তোমার কাজ হচ্ছে যে বৃহত্তর নোয়াখালীতে এসে বৃহত্তর নোয়াখালীর প্রত্যেকটা জেলা ভিজিট করা। তো বৃহত্তর নোয়াখালীতে জেলাগুলো হচ্ছে ফেনী জেলা, লক্ষ্মীপুর জেলা, নোয়াখালী জেলা, এই তিন জেলাকে আমরা একসাথে বৃহত্তর নোয়াখালী বলি। তো ধরো তুমি এখন আমাদের চৌমনি রাস্তায় এসে দাঁড়াইছো, তো এখন তুমি এই যে তোমার বস তোমাকে ফোন দিচ্ছে যে আপনি ফেনী যান। এখন বস, তুমি ফেনী যাওয়ার প্রস্তুত হয়েছো, কিন্তু কিছুক্ষণ পর বস বললে যে আমি আপনাকে কিছুক্ষণ পর ফোন দিচ্ছি, আপনি আমার ফোনের জন্য অপেক্ষা করেন, আপনি ফেনী যাবেন নাকি লক্ষ্মীপুর যাবেন। তো তাহলে তুমি ওখানে দাঁড়ায় থাকবা, উনি বললে তুমি ফেনী যাবা অথবা উনি বললে তুমি লক্ষ্মীপুর যাবে। তুমি যে অর্থাৎ তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে তোমার এই ক্ষেত্রে তোমাকে এরকম হর্নস অফ ডিলেমা, অর্থাৎ তোমাকে উভয় সংকটে পড়বা যে তোমার হ্যাঁ হইলে কি হবে, না হইলে কি হবে, হ্যাঁ হলে কি হবে, না হলে কি হবে। এই ক্ষেত্রে তোমার সিদ্ধান্তের প্রয়োজন হয়, আর এই ক্ষেত্রে আমরা সিলেকশন মৌলিক গঠনটা ব্যবহার করবো। তাহলে সরল অনুক্রম নির্বাচন, তবে সরল অনুক্রমের প্রোগ্রাম আমরা খুবই কম পাবো, সরল অনুক্রমের প্রোগ্রাম আমরা খুবই কম পাবো। এই প্রোগ্রাম একবারই সহজ, তুমি একবার দেখলে তোমার এটা মুখস্থ হয়ে যাবে, কিন্তু নির্বাচনের ক্ষেত্রে বা পরবর্তীগুলো একটু জটিল, বড় বড় প্রোগ্রামের ক্ষেত্রে, জটিল প্রোগ্রামের ক্ষেত্রে এই ফ্লোচার্ট গুলো সাধারণত ব্যবহার করা হয়। এরপরে দেখো লুপ, আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি লুপ, অর্থাৎ একই কাজ বারবার করা, একই কাজ বারবার করা শর্ত সাপেক্ষে। ধরো তুমি খাইতে বসছো, এক লোকমা ভাত তুমি মুখের মধ্যে দিছো, এখন তুমি পরবর্তী লোকমা দিবে কিনা সেটা নির্ভর করে তোমার পেটের ক্ষুধার উপর। তোমার যদি পেটের ক্ষুধা থাকে তাহলে তুমি পরের লোকমা দিবে, এরপরে যদি ক্ষুধা থাকে তুমি পরেরটা দিবে, এরপরে যদি ক্ষুধা থাকে তুমি পরেরটা দিবে, এভাবে যতক্ষণ পর্যন্ত তোমার ক্ষুধা না মেটে ততক্ষণ পর্যন্ত তুমি খাইতে থাকবে। এটাকে বলে লুপ, অর্থাৎ একই কাজ বারবার করা।
একই কাজ বারবার করা। দেখো প্রোগ্রামে একই ধরনের কাজ বারবার করার প্রয়োজন হলে লুপ বা চক্র ব্যবহার করা হয়। প্রোগ্রামে একই ধরনের কাজ বারবার করার প্রয়োজন হলে লুপ বা চক্র ব্যবহার করা হয়। তো আমরা লুপ বা চক্রের প্রোগ্রামে কিন্তু সবচেয়ে বেশি করবো। ধরো তুমি এই যে দেখো কিভাবে ঘটনাটা ঘটতেছে। এই জায়গায় আমাদেরকে বারবার আসতে হবে। এই জায়গায় আমাদেরকে বারবার আসতে হবে। ধরো তুমি এই যে এখান থেকে তুমি এখানে আসছো, একটা সিদ্ধান্ত নিয়েছো, সিদ্ধান্ত নিয়ে তুমি নিচের দিকে নেমে গেছো। আবার তোমাকে কি হয়েছে, আবার ঘুরে তোমার এই জায়গায় আনা দিয়েছে। অর্থাৎ এই যে জায়গাটা তোমাকে বারবার অতিক্রম করতে হবে, এই জায়গাটা তোমাকে বারবারই অতিক্রম করতে হবে। এটাকে বলে লুপ বা চক্র। প্রোগ্রামে একই ধরনের কাজ বারবার করা হলে, একই কাজ তুমি বারবার করতে থাকবে, একই কাজ তুমি বারবার করতে থাকবে, এটাকে বলে লুপ বা চক্র। আমরা এই প্রোগ্রামে কিন্তু সবচেয়ে বেশি করব। জাম্প। জাম্প হচ্ছে, তোমাদেরকে বলি, জাম্প হচ্ছে, ধরো তুমি হাঁটতেছো, কোথাও একটা ব্রেক পড়ে গেছে, যখন তুমি সেটা কি লাফ দিয়ে চলে গেলা, এটা হচ্ছে জাম্প। অর্থাৎ যে তুমি কোনো নির্দেশ কোনো নির্দেশ পালন না করে তুমি আরেকটা নির্দেশে চলে যাবে, কোনো নির্দেশ পালন না করে তুমি আরেকটা নির্দেশে চলে যাবে। ধরো তোমাকে বললো যে পড়তে বসো, তুমি পড়তে না বসে তুমি টিভি দেখতেছো। যে তোমার কাজ ছিল পড়া, টিভি দেখা, খাওয়া, তুমি কোনো কিছু না করে তুমি খাইতেছো। তাহলে তুমি একটা কমান্ড পালন না করে তুমি কি করতেছো, আরেকটা কমান্ড কি নির্বাহ করতেছে। দেখো, প্রোগ্রামের সরল অনুক্রমকে ভঙ্গ করে প্রোগ্রামের মধ্যে এক লাইন থেকে পরবর্তী লাইনে না গিয়ে উপরে বা নিচে অন্য কোনো লাইন থেকে কাজ শুরু করলে তাকে জাম্প বলে। অর্থাৎ তুমি সিরিয়ালি যেটা করার কথা সেটা না করে তুমি কি করবা, জাম্প দিয়ে হয় উপরে চলে যাবে, না হয় নিচে চলে যাবে। তাহলে নিচে যাইয়া ওই লাইন থেকে তুমি যদি কাজ শুরু করে দাও তাকে বলে জাম্প। তাকে কি বলে, জাম্প বলে। তোমরা এই কাজটা বাস্তব জীবনে তোমরা অনেক বেশি, আমরা এই যে চারটা ঘটনা নিয়ে আলোচনা করছি, এই চারটা ঘটনাকে তোমরা কিন্তু বাস্তব জীবনে অনেক বেশি ব্যবহার করো। মনে রাখবা, এই প্রোগ্রামের বিষয়টা কিন্তু বাস্তব জীবন থেকে আসছে। এই যে চারটা ঘটনা কিন্তু বাস্তব জীবনে আমরা অনেক বেশি বেশি ব্যবহার করি। তোমরা দেখবা এই যে জাম্পের বিষয়টা তোমরা ঘরে কি পরিমাণ করো, তোমরা তোমাদের গার্ডিয়ানের কথা শোনো না, গার্ডিয়ান তোমাদেরকে একটা বললে তোমরা জাম্প দিয়ে সেটা না করো, অন্য একটা কাজ করে ফেলো। তাহলে এই যে জিনিসটা কিন্তু আমরা প্রোগ্রামে ব্যবহার করি। দেখো কত মজার বিষয় যে আমরা বাস্তব জীবনে যা কিছু করি সবই কিন্তু আসলে আমরা আমাদের টেক্সট বুকে পেয়ে যাচ্ছি, তবে আমরা আসলে কখনো মিলিয়ে দেখি না যে এত মিল বিষয়গুলোর মধ্যে। তবে এইভাবে যদি মিলিয়ে পড়ো তাহলে তোমার হয়তো বুঝতে সুবিধা হয়। তাহলে প্রোগ্রামের সরল অনুক্রম মানে সিরিয়ালে সে চলতেছে, হঠাৎ করে সে কি করলো, যে ধরো সে 10টা ধাপ আছে, সে 1 2 3 4 গেছে, 4 গেছে, 4 যায় সে 5 বা 6 না যায় সে একসাথে একই লাফে সাথে চলে গেছে। তো এইরকম আমরা প্রোগ্রাম করব। আমরা প্রোগ্রামে গেলে কিন্তু এই চারটারই কিন্তু প্রোগ্রাম পাবো, তখন সেখানে গেলে এই যে বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। যেমন দেখো, এটা একটা কন্ডিশন, এই কন্ডিশনটা যদি সত্য হয়, খেয়াল করো, ধরো এখানে একটা শর্ত দেওয়া আছে, এখানে একটা শর্ত দেওয়া আছে যে ধরো তুমি একটা দোকানে গেছো, দোকানে তুমি সামনে লেখা আছে যে আপনি কি বাকি কিনতে চান, যদি হ্যাঁ হয় তাহলে এই দরজা দিয়ে যান, আর যদি না হয় তাহলে এই দরজা দিয়ে যান। তো দেখো, তুমি যদি না হয় তাহলে তুমি সিরিয়ালে এখানে আসতে পারবে, এখানে আসতে পারবে, এখানে আসতে পারবে। আর যদি হ্যাঁ হয় তুমি ডাইরেক্ট লাফ দিয়ে তুমি এখানে চলে আসতে পারবে। অর্থাৎ তোমাকে একটা শর্ত দিছে, এই শর্তটা যদি সত্য হয় তুমি দেখো ডাইরেক্ট এখানে চলে আসছো। কত নম্বর ধাপে আসছো দেখো, 1 নম্বর ধাপ, 2 নম্বর ধাপ, 3 4 5 নম্বর ধাপে তুমি চলে আসবে। আর তুমি যদি না হয় তাহলে তোমাকে কি হবে, একটা হেঁটে হেঁটে তোমাকে কিন্তু এই জায়গায় আসতে হবে, হেঁটে হেঁটে তোমাকে এই জায়গায় আসতে হবে। তাহলে মনে রাখতে হবে জাম্প হচ্ছে কিন্তু সিরিয়ালি আমাদের হওয়ার কথা ছিল, সিরিয়ালি এই ধাপের পর এই ধাপ, তারপরে এই ধাপ, সেটা আমরা না করে কি করছি, আমরা জাম্প দিয়ে চারটা ধাপকে অতিক্রম না করে আমরা কোথায় চলে গেছি, পঞ্চম ধাপ থেকে কাজ শুরু করছি। তো আমরা এই ধরনের প্রোগ্রাম কিন্তু পরবর্তীতে করব, তোমরা সেটা তখন ভালোভাবেই বুঝতে পারবে। আমরা আমরা আগামী ক্লাস থেকে কিন্তু অ্যালগরিদম এবং ফ্লোচার্ট নিয়ে কাজ শুরু করব। তো ফ্লোচার্টের মৌলিক ঘটনা হচ্ছে চারটি, সেটা হচ্ছে সরল অনুক্রম, তারপর হচ্ছে সিলেকশন, এরপর হচ্ছে লুপ, এরপর হচ্ছে জাম্প। এটা কিন্তু এমসিকিউর জন্য ভালো করে মনে রাখবা। এখন বলো, এই চিহ্ন দ্বারা কি বোঝায়, এই যে প্রতীক, এই প্রতীকটা আমরা কখন ব্যবহার করব। তাহলে দেখো, কি শুরু হবে, এই প্রতীকটা দ্বারা কি শুরু বোঝায়, এই প্রতীকটা দ্বারা কি ইনপুট বোঝায়, কি মনে হয়, কি প্রসেস। যেহেতু লাল বাতি জ্বলতেছে তার মানে যেটার কোনোটাই সঠিক না, তাহলে এই আনসারটাই সঠিক সিদ্ধান্ত, তাহলে এটা হচ্ছে সিদ্ধান্ত প্রতীক। আমার যখনই প্রোগ্রামে ইফ থাকবে তখনই আমরা এই প্রতীকটা ব্যবহার করবো, তাহলে এটার নাম হচ্ছে হীরক আকৃতি প্রতীক, ওটা এটা হচ্ছে সিদ্ধান্ত প্রতীক। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে। আজকের পাঠ কিন্তু প্রোগ্রামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আগামী পাঠ থেকে কিন্তু অ্যালগরিদম এবং ফ্লোচার্ট করা শুরু করব। সেখানে তুমি যদি এই প্রতীকগুলো না জানো তাহলে কিন্তু তুমি কোনো কিছুই বুঝতে পারবে না। মনে রাখবে, প্রোগ্রামের জন্য কিন্তু অ্যালগরিদম এবং ফ্লোচার্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন ভালো প্রোগ্রামার কিন্তু অ্যালগরিদম এবং ফ্লোচার্টে পটু। অ্যালগরিদম এবং ফ্লোচার্টের সাহায্য ছাড়া কোনোভাবেই একটা ভালো প্রোগ্রাম রচনা করা যায় না।
তো তোমরা প্রত্যেকটা প্রতীক ভালোভাবে পড়ে নিবে এবং প্রতীকের কাজগুলো ভালোভাবে পড়বা। মনে রাখতে হবে প্রত্যেকটা কাজের জন্য প্রতীকগুলো কিন্তু সুনির্দিষ্ট।